আচ্ছা, তাহলে কমান্ড প্রম্পটে আমরা লোকেশনটা চিনিয়ে দেওয়ার জন্য আমরা যেহেতু এই ফোল্ডারের ভিতরে আছি, সো এটা কোথায় আছে আমরা একটু শেষ পর্যন্ত যাই। সিএসসি এর ভিতরে পান্ডাস নামে একটা ফোল্ডার আছে, পান্ডাসের ভিতরে ডাটা নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। তাই এখান থেকে আমি জাস্ট এটা একটু কপি করে নেই, নিয়ে এবার আমরা কমান্ড প্রম্পটটা চালু করব। তোমরা কি কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছ আমার পিসির? না স্যার। না আচ্ছা, স্যার। ওকে, এবার দেখা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে এবার কমান্ড প্রম্পটে আমাকে প্রথমে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে ডিরেক্টরি কোথায় আছে সেটা আমাকে চিনিয়ে দিতে হবে, মানে কোন পাথে আছে। তাহলে সিডি, তার মানে চেঞ্জ ডিরেক্টরি। আমার এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে, এখন এক্সাক্ট কোন লোকেশনে আমি যেতে চাচ্ছি সেটা আমি চিনিয়ে দিব। তাহলে সিডি স্পেস ওই যে যেটা কপি করে নিলাম ওইটা, এই যে আমার কোথায় ছিল, ওয়ান ড্রাইভের ভিতরে সিএসসি নামে একটা ফোল্ডার ছিল, তার ভিতরে পান্ডাস ছিল, ঠিক আছে? তাহলে সেই লোকেশনটা আমি জাস্ট চিনিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে আমার ওই ফোল্ডারের ভিতরেই এবার প্রবেশ করলো। তাহলে ওই ফোল্ডারের ভিতরে আমি কি করব, জুপিটার নোটবুকটা রান করব। সো তাহলে লিখি জুপিটার নোটবুক। দেখো, জুপিটার নোটবুক, এটা এন্টার করলে তোমার একটা সার্ভার চালু হবে জুপিটার নোটবুকের। তোমরা এখন স্ক্রিনে কোনটা দেখতে পাচ্ছ আমাকে বলো তো একটু। স্ক্রিনে কি কমান্ড প্রম্পট দেখছো না আমার ডিফল্ট ব্রাউজার দেখতে পাচ্ছ, কোনটা? কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট, আচ্ছা। তাহলে ওই যে কমান্ড প্রম্পটে দেখছো না একটা অনেক কিছু লেখা আসছে, তার মানে এই মানে অ্যানাকোন্ডার সার্ভারটা রান হয়েছে। এবার এর সাথে সাথে তোমার কম্পিউটারে যে ব্রাউজারটা ডিফল্ট আছে, সাফারি হোক, মজিলা হোক, ক্রোম হোক, যে ব্রাউজারটা ডিফল্ট সেটআপ দেওয়া আছে সেই ব্রাউজারে জুপিটার নোটবুকটা চালু হবে। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। দেখো, দেখো এখানে অলরেডি জুপিটার নোটবুকটা চালু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওই ফোল্ডারের ভিতরে আমার কি ছিল, ডাটা নামে একটা ফোল্ডার ছিল, কিন্তু আর একটা ছিল আনটাইটেল, ওই আইপাইএনবি, মানে তোমার এটা হচ্ছে এক্সটেনশন, জুপিটার নোটবুকের এক্সটেনশন। এনবি তো হচ্ছে নোটবুক, আইপাই পাইথনের। ওকে, আমরা এখন এইটার ভিতরে যাব। এটাকে আমরা রিনেম করি নাই। তা দেখো, গতকাল আমরা এই অংশ, এই অল্প এইটুকু করেছিলাম, মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। জাস্ট জুপিটার নোটবুকে কিভাবে আমরা এই দুইটা রান করতে পারি, যে একটা প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম আর দুইটা সংখ্যা যোগ করেছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে গতকাল আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমরা পরবর্তীতে অন্য কথায় চলে গেলাম, সেজন্য ওটা দেখানো হয়নি। যে হেডিং লেখা, যেমন আমরা এখানে কি লিখছি তার একটা হেডিং দিব, বা হেডার ফুটার যে আমরা যে অ্যাড করতাম। জাস্ট আমি আগে এই জুপিটার নোটবুকে বেসিক কাজগুলো দেখিয়ে নেই, তারপর আমরা ডাটা অ্যানালাইসিসে যাব। তাহলে আমি প্রথমে আমরা যে সেলে থাকবো, এই যে 1 নম্বর সেলে আছি, এই সেলে ক্লিক করে দেখো এখানে ইনসার্ট আছে। ইনসার্টে ক্লিক করলে দেখো ইনসার্ট সেল অ্যাবভ, এটাতে ক্লিক করলে তোমার এই সেলের উপরে একটা সেল ক্রিয়েট হবে। দেখো, অলরেডি একটা সেল ক্রিয়েট করে ফেলেছি আমি, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তাহলে এবার এই সেলের ভিতরে আসো। এই সেলের ভিতরে আমরা চাচ্ছি যে একটা হেডিং দিতে। যেমন আমরা এইচটিএমএল সিএসএস যখন করেছিলাম তখন কি করতাম, কোন লেখাটাকে ইটালিক করতাম, কোনোটা বড় মানে হরফে লিখতাম, তারপরে কোনোটা দেখা যাচ্ছে যে এইভাবে সাবহেডিং দিতাম, ইত্যাদি ইত্যাদি। আমরা এইখানে জুপিটার নোটবুকেও ঠিক একই কাজটা করতে পারবো। সেটা কিভাবে আমরা একটু দেখি। তাহলে দেখো এখানে কোড আছে, কোড নামে একটা ইয়েস, আমার কার্সরের দিকে খেয়াল করো, কোড। আমরা এখানে চাচ্ছি একটা হেডিং দিতে। হেডিং, হেডিং এ ক্লিক করলে দেখো এখানে আসছে ইউজ মার্কডাউন হেডিংস। মার্কডাউন মানে এখানে আমাকে মার্ক করে দিব যে কি কি হবে, কি কি ডেসক্রিপশনটা আমরা দিব, সেটা আমরা লিখে দিব। যেটা লিখবো সেটা সেভাবেই যাবে, তবে এর কিছু সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা আমরা এখন দেখবো কিভাবে সেটা লিখতে হয়। তাহলে দেখো ওকে করলাম, করার পরে দেখো অটোমেটিক্যালি একটা চলে আসছে, হ্যাশ চিহ্ন চলে আসছে। এখন তাহলে আমরা প্রথমে কি লিখছি দেখি একটা। আমরা যেহেতু জুপিটার নোটবুক শিখছি, সো আমরা লিখতে পারি উই আর লার্নিং জুপিটার নোটবুক। ওকে, দেখো এটা আমরা লিখে ফেলছি। এখন এটাকে আমরা যখন একটু রান করি, রান করলে কেমন দেখা যাবে একটু দেখো। কন্ট্রোল এন্টার,
দেখো আমার সে হ্যাশ চিহ্ন কিংবা কালার যে সাইন ছিল সেটা কি আছে এখন? সেটা কিন্তু এখন না। নাই। তো আমি যে লেখাটা লিখেছি সেটা কিন্তু এখানে মানে বোল্ডেড অক্ষরে সেটা শো করছে। আমি এর সাথে আরো কিছু অ্যাড করতে চাচ্ছি। তাহলে আবার এই সেলের ভিতরে আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলাম, করলে আবার জায়গায় চলে আসলো। আবার এন্টার প্রেস করলে পরের লাইনে আসবে। তাই পরের লাইনে ধরো আমি একটা ইটালিক লাইন লিখবো। ইটালিক লাইন মানে কেমন, যে রাইট সাইডে একটু কাট হয়ে থাকে। তাহলে ইটালিক লাইন লেখার জন্য আমাকে কি করতে হয়, কি সিনট্যাক্সটা হচ্ছে স্টার, তারপরে আমি যে লেখাটা লিখবো, ধরো আমি লিখলাম দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। দেখো অলরেডি ও টেক্সটটা কিন্তু মানে রাইট সাইডে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। যখন এটা আমি লেখা শেষ করব, করে আবার একটা স্টার সিম্বল দিব, দেওয়ার পরে দেখো আমি আবার কন্ট্রোল এন্টার করলাম চেক করার জন্য। দেখো হয়েছে আমার ইটালিক লেখা, ইটালিক হয়েছে। জি স্যার, হয়েছে। আচ্ছা, আবার আমি এখানে এন্টার প্রেস করি, করে আবার আরো কিছু অ্যাড করি। এবার কি অ্যাড করা যায়, ধরো একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফ লিখবো, সেক্ষেত্রে কি লিখি, দিস ইজ এ প্যারাগ্রাফ and we are learning how to write markdown। আমরা তো মার্কডাউনই করছি, মার্কডাউন ইন জুপিটার নোটবুক আমরা সম্পূর্ণ লিখলাম না। সো প্যারাগ্রাফ লেখার জন্য আমার শুধুমাত্র এই যা লিখবো সেই অংশটুকু লিখে দিলেই হবে। তাহলে দেখো এখানে আবার কন্ট্রোল এন্টার প্রেস করলাম, দেখো এটা কিন্তু যা লিখবা, তুমি যতটুকু লিখবা 4-5 লাইন যা লেখো না কেন এইভাবে কিন্তু শো করবে। এবার মনে করো আমি আরেকটা সাব হেডিং দিব, তাহলে এন্টার চেপে আবার আমি করি, দেখো, কিংবা বোল্ডেড কোনো টেক্সট লিখবো, বোল্ড, উপরে যেমন আমার বোল্ডেড টেক্সট আছে, নিচে আমি আরেকটা বোল্ডেড টেক্সট লিখবো। বোল্ডেড টেক্সট লেখার জন্য আমার সিনট্যাক্স হচ্ছে এই যে ডাবল স্টার, তারপরে আমি যেটা লিখবো সেটা, ধরে নিলাম এটা বোল্ডেড টেক্সট, এই অংশটুকুই লিখলাম, শুধু বোল্ডেড টেক্সট, আর কিছু লিখলাম না। লেখা হয়ে গেলে তারপরে আমি আবার স্টার চিহ্ন দিয়ে দিলাম, ডাবল স্টার। দেখো এবার বোল্ডেড টেক্সট, কিন্তু এটা দেখো ওই প্যারাগ্রাফের সাথে সেম লাইনে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এটাকে আমি এন্টার, একটা এন্টার দিয়েছি, ওটা ডাবল এন্টার দিলে তার পরের লাইনে আসবে। তাহলে দেখি আবার যে এখানে ছিল, সো আমরা আরেকটা এন্টার দিয়ে দিই, দিয়ে এবার কন্ট্রোল এন্টার চাপি, দেখো পরের লাইনে চলে আসছে। বুঝতে পারছো তোমরা? জি কথা স্যার। কথা বলবা, কথা না বললে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে এবার আরেকটা কাজ আমরা করতে পারি, একটা সাব হেডিং দিতে পারি। আমরা প্রথমে যে উই আর লার্নিং জুপিটার নোটবুক একটা হেডিং দিয়েছিলাম, দেওয়ার পরে বিভিন্ন ইটালিক করেছি, একটা প্যারাগ্রাফ দিয়েছি, একটা বোল্ডেড টেক্সট লিখেছি। এবার একটা সাব হেডিং দেই। এইচটিএমএল এ আমরা কি সাব হেডিং দিতাম না? মনে আছে এইচটিএমএল যারা করেছো? তাহলে সাব হেডিং জি দেওয়ার স্যার, সময়, সাব হেডিং দেওয়া যেত। হ্যাঁ সাব হেডিং, তাহলে আমরা জুপিটার নোটবুকেও বা পাইথনেও আমরা কিন্তু সেই কাজটাই করতে পারি। তাহলে কিভাবে করব দেখি, ডাবল হ্যাশ, তারপরে একটা স্পেস, দিস ইজ এ সাব হেডিং, হয়েছে? এবার কন্ট্রোল এন্টার দিই, দেখো এই যে উই আর লার্নিং জুপিটার নোটবুক, এটা ছিল সব থেকে বড় মানে হেডিং লাইন, আর তার হচ্ছে সাব হেডিং হচ্ছে দেখো এর থেকে এটা ছোট। বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কিন্তু জুপিটার নোটবুকে এইচটিএমএল এর বা সিএসএস যে কাজগুলো করেছিলাম আমরা এখানেও সেই কাজগুলো করতে পারি। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে জুপিটার নোটবুক দিয়ে আমরা মূলত কি কি কাজ করতে পারি, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর কাজ করতে পারি, তারপর গেম ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এই সব কাজগুলো করতে পারি। তবে আমাদের মুখ্য বিষয় হচ্ছে ডাটা সায়েন্সে কাজ করা, মেশিন লার্নিং এ কাজ করা, কিভাবে ডাটা অ্যানালাইসিস করা যায়। সে ডাটা অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি বেসিক কাজগুলো জুপিটার নোটবুকে সেগুলো তোমাদের দেখাচ্ছি, তারপরে আমি ডাটা অ্যানালাইসিসে যাব। এবার আসো যে গতকাল আমি ওই তোমাদের কমান্ড প্রম্পটে পিপ লিস্ট দেখিয়েছিলাম, তার মানে এই পাইথনের কি কি প্যাকেজ ইনস্টল হয়ে আছে অ্যানাকোন্ডাতে সেগুলো দেখিয়েছিলাম, মনে আছে? জি স্যার। কমান্ড প্রম্পটে। এখন ঠিক সেই আছে। ঠিক একই জিনিস আমরা কিন্তু জুপিটার নোটবুকেও দেখতে পারবো। তাহলে সেক্ষেত্রে
আমার কমান্ডটা একটু ডিফারেন্ট আছে, ওখানে শুধু লিখেছিলাম পিপ লিস্ট, আর জুপিটার নোটবুকে আমি ওই লিস্টগুলো দেখার জন্য কি কি প্যাকেজ ইনস্টল হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাকে একটা নোট অফ এক্সক্লামেশন দিতে হবে প্রথমে, তারপরে পিপ লিস্ট এইটুক লিখলেই হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে কন্ট্রোল এন্টার করি, তার মানে রান করতেছি, করলে আমি দেখতে পাবো, দেখো তো ওখানে যা যা ছিল আমার এই যে সব কিছু কিন্তু এখানে শো করছে। ওখানে ওখানে যে আমরা দেখেছিলাম না ম্যাটপ্লটলিব, তারপরে নামপাই, এই দুইটা আমাদের মেইনলি কাজে লাগবে, মনে আছে? এইগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে ওইখানে কিভাবে সেটা আমরা দেখতে পারি যে কি কি প্যাকেজ আমার ইনস্টল হয়ে আছে পাইথনের, সেগুলো আমরা এখানেও আমরা এভাবেও দেখতে পারি। আচ্ছা, এবার আরো একটা জিনিস আমরা দেখি, মনে করো যে আমরা HTML এর মাধ্যমে, আচ্ছা আমি তার আগে দেখাই একটা, দেখো এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, প্লাস চিহ্নে ই করো, তাহলে আমার একটা নতুন একটা সেল অ্যাড হবে। দেখো এখানে একটা নতুন সেল অ্যাড হয়েছে। এখানে এই সেলে আমরা আগে আমি তোমাদেরকে কোডটা লিখি, তারপরে বোঝাচ্ছি। দুইটা পার্সেন্টেজ চিহ্ন, তারপরে HTML। আমি চাচ্ছি যে তোমাদেরকে ওয়েব পেজের কোনো একটা জিনিস এখানে শো করবে, তাহলে কিভাবে? ওটা তো HTML একটা কোড আছে ওয়েব পেজের। সাপোজ মনে করো যে তোমরা কি ইউটিউব দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের, না জুপিটার নোটবুক দেখছো, কোনটা? ইউটিউব। ইউটিউব দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো ইউটিউবের এই ভিডিওটা আমি ওখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কিভাবে অ্যাড করব? সেক্ষেত্রে দেখো আমি এই পেজটা রয়েছে, HTML একটা কোড আছে, সেই কোডটাকে আমি কপি করে নিয়ে এসে ওখানে আমি করব। তাহলে দেখো এটা সিনট্যাক্সটা লেখার জন্য আমার দুইটা পার্সেন্টেজ সাইন দিয়ে HTML লিখে একটা এন্টার দাও, দেওয়ার পরে এইবার তুমি যে ভিডিওটা বা যে কন্টেন্টটা ওই জুপিটার নোটবুকে দেখতে চাচ্ছ সেইখানে এই কন্টেন্টটা আমি দেখতে চাচ্ছি, সো এখানে রাইট ক্লিক করো, করে দেখো এখানে কপি এমবেড কোড আছে, দেখতে পাচ্ছ কপি এমবেড কোড। ওকে, তাহলে এইটা কপি করো, করার পরে এইখানে এসে দেখো আমি এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানে দেখো এর উইডথ আছে 901, হাইট আছে 507, তো অনেক বড় আছে। তো আমি এটাকে একটু ছোট করে নেই, মনে করো উইডথটা দিলাম 500 আর হাইটটা দিলাম 300। এবার কন্ট্রোল এন্টার প্রেস করো, দেখো বোঝা যাচ্ছে। এবার এখানে যে এটা ছিল তোমার, এই কন্টেন্ট যেটা ছিল, দেখো পৃথিবীর সর্বকালের সেরা 10 ফুটবল খেলোয়াড়, এই ভিডিওটা আমি আমার জুপিটার নোটবুকে দেখতে চাচ্ছি। দেখো তো হয়েছে এটা? জি স্যার। হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা অন্য আরেকটা ভিডিও অ্যাড করি। ধরো এখানে আরেকটা ভিডিও, সাপোজ একটা নাটকেরই করলাম, যে ওয়েট, এটা থেকে কপি করে নিলাম এই এমবেড কোডটা, কপি করে নিয়ে আবার আমি এখানে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। দেখো পেস্ট করে দিয়েছি, এখানে ওয়েট আছে 901, হাইট 507। আচ্ছা আমি এটা হাইট ওয়েট কিছুই কমালাম না, দেখি কত বড় আসে। এবার কন্ট্রোল এন্টার, দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার এই যে আমরা জুপিটার নোটবুকে এত এত কাজগুলো করলাম, এইগুলোকে আমরা রিপোর্ট আকারে সেটা ডাউনলোড করতে পারবো, সাবমিট করতে পারবো। কিন্তু যখন রিপোর্ট আকারে ডাউনলোড করব তখন সেটা PDF আকারে থাকবে, ওখানে আমরা কোনো এডিট করতে পারবো না। বাট আমরা কিন্তু এখানে এডিট করতে পারছিলাম যে কোনো কিছু। তাহলে আমি যদি সেক্ষেত্রে ডাউনলোড করতে চাই, দেখো ফাইলে যে দেখো ডাউনলোড অ্যাজ HTML, ডাউনলোড অ্যাজ HTML, দেখো আমার এটা ডাউনলোড হচ্ছে, দেখেছো তোমরা? ডাউনলোড হয়েছে এখানে। এখন এই ডাউনলোডেড ফাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি আমার ইসে কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছ, না জুপিটার নোটবুক দেখছো, কোনটা? আমার কম্পিউটারে কোনটা দেখতে পাচ্ছ তোমরা, জুপিটার নোটবুক না ডাউনলোড ফোল্ডার, কোনটা? ডাউনলোড ফোল্ডার। ডাউনলোড ফোল্ডার। তাহলে দেখো এই যে আনটাইটেলড আছে, এটাকে তুমি এবার ক্লিক করো, দেখো
ক্লিক করলে ওই যে জুপিটার নোটবুকে আমরা যা যা কাজ করছিলাম দেখো সব কিন্তু এখানে চলে আসছে, দেখা যায়, দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। কিন্তু এইখানে এবারে ক্লিক করে দেখো তুমি এখানে কোনো কিছু এডিট করতে পারবে না, কারণ এটা রিপোর্ট আকারে জমা হয়েছে। সো এখানে কোনো কিছুই তুমি এডিট করতে পারবে না, জাস্ট তুমি রিড করতে পারবা, রাইট করতে পারবে না। এইটা হচ্ছে তোমার জুপিটার নোটবুকে আরো একটা অ্যাডভান্টেজ, যে তুমি যা কোড করো না কেন ওখানে, যে ডাটা অ্যানালাইসিস করো, সেটা কিন্তু পরবর্তীতে রিপোর্ট আকারে তুমি ডাউনলোড করে সেটা এইভাবে তোমার কাছে স্টোর করে রাখতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা এবার ক্লোজ করে দিলাম। এবার দেখো আমরা যেখানে ছিলাম, এইবার আমরা ডাটা অ্যানালাইসিসের কাজে যাই। যে ডাটা অ্যানালাইসিস করার জন্য আমার তো ইসে পাইথনের কিছু বাই ডিফল্ট ওখানে কিছু ডাটা ফ্রেম আছে। সেই ডাটা ফ্রেমটাকে কিভাবে আমরা এই জুপিটার নোটবুকে দেখতে পাবো সেটা দেখি। তাহলে আরেকটা রো, ওই আরেকটা সেল আমরা ইনসার্ট করে নিলাম, প্লাস চিহ্নে ক্লিক করে আমরা আরেকটা সেল ইনসার্ট করলাম। আচ্ছা, আমরা কোডটা লেখার আগে একটু বলে দেই যে তোমার ডাটা ফ্রেম আর ডাটা স্ট্রাকচার দুটো জিনিস সেম। তোমার জুপিটার নোটবুকে কিভাবে আমরা সরাসরি ডিসপ্লে করতে পারি, যেটা নর্মালি পাইথনের যে স্ক্রিপ্ট থাকে সেখানে ডিসপ্লে করাটা অনেক টাফ, ভিজুয়ালাইজেশনটাও করা মানে বেটার হয় না। ওই পাইথন স্ক্রিপ্টে যেমন পাইচার্মে আমরা কিন্তু কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারি না ওইভাবে, কিন্তু জুপিটার নোটবুকে আমরা কিন্তু সেটা ভিজুয়ালাইজ করতে পারি। এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্টেজ জুপিটার নোটবুকে। আমরা যখন কোনো ডাটা অ্যানালাইসিস করব, কোনো গ্রাফ শো করব, সাথে সাথে কিন্তু ইনপুট দেওয়ার সাথে সাথে আমি আউটপুটটা ওর নিচেই আমি দেখতে পাবো। তাহলে এখানে আমি একটা ডাটা ফ্রেম আগে ইনসার্ট করি। ডাটা ফ্রেম ইসে ইনসার্ট করার আগে এখানে এই প্যাকেজের ভিতরে কিছু বাই ডিফল্ট ডাটা ফ্রেম আছে, এখন সেটাকে আমরা ইম্পোর্ট করি। তাই দেখি ইম্পোর্ট পান্ডাস। পান্ডাস কি একটা প্যাকেজ, আমরা কিসে কাজ করছি, পাইথনের একটা প্যাকেজ হচ্ছে পান্ডাস। সো এটাকে আমাদের প্রয়োজন পড়বে, তাহলে আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে ইম্পোর্ট পান্ডাস। আর কি ইম্পোর্ট করব? ইম্পোর্ট করব হচ্ছে নামপাই নামে আরেকটা প্যাকেজ, যেটা পাইথনের। এই নামপাই প্যাকেজটা কি কাজে লাগে, যেটা অ্যারে, আমরা যেমন সিম্পল অ্যারের কাজ করি, সেই অ্যারের কাজগুলোকে এই লাইব্রেরি ডিফাইন করে। পাইথনের জন্য এই নামপাই প্যাকেজটা ওই অ্যারেকে ডিফাইন করে। সো এই প্যাকেজটা আমাদের প্রয়োজন পড়বে। এবার আসি, আমরা এটাকে একটা ভেরিয়েবল নেই, মনে করো যে মাই ডাটা ফ্রেম, মাই ডাটা ফ্রেম ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমার ভেরিয়েবল। আমি একটা ভেরিয়েবল নিয়েছি, যেমন আমরা সিতে লিখতাম না, সি, সি প্লাস প্লাস বা জাভাতে ইন্টিজার এ, ইন্টিজার বি বা যে কোনো একটা ভেরিয়েবল নিতাম। তো আমি এখানে সে একটা ভেরিয়েবলের নাম দিয়েছি মাই ডাটা ফ্রেম। আমরা একটা ডাটা ফ্রেমকে জুপিটার নোটবুকে শো করতে চাচ্ছি, সো একটা ভেরিয়েবলের নাম দিলাম ডাটা ফ্রেম। এখন ভেরিয়েবলটার ভিতরে কি ভ্যালু দিচ্ছি আমি, দেখো পান্ডাস, তার মানে পাইথনের প্যাকেজ থেকে আসবে পান্ডাস ডট ডাটা ফ্রেম দিয়ে। এর সিনট্যাক্স হচ্ছে, এবার কি লাগবে, আমার নামপাই প্যাকেজ লাগবে, নামপাই, নামপাই ডট, আমি র্যান্ডম আকারে নিচ্ছি, যেহেতু কোনো ডাটা সেট আমি এখনো ডাউনলোড করিনি বা ইনসার্ট করিনি আমার এই এসে। সো এখান থেকে এই প্যাকেজের ভিতরে যা আছে সেটাকে আমি র্যান্ডমলি নিচ্ছি, সেজন্য র্যান্ডম নামে একটা ফাংশন লিখলাম। এবং এই র্যান্ডমের আরেকটা সাব ফাংশন হচ্ছে র্যান্ড, র্যান্ড, র্যান্ড এম লিখে এবার আমি এখানে ডিফাইন করে দিতে হবে যে আমি কত সংখ্যক রো আর কত সংখ্যক কলাম নিব। তো ধরো আমি এখানে রো নিলাম 7টা আর কলাম নিলাম মনে করো যে 4টা নিয়েছি। নেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, এইটা কি ছিল আমার মাই ডাটা ফ্রেম, ভ্যারিয়েবল ছিল না, ভ্যারিয়েবল ছিল তো। তাহলে এই মাই ডাটা ফ্রেমটাকে এবার আমি কল করে দিই, কল করে দিলে আমার এবার এটা র্যান্ডমলি শো করবে। দেখো কন্ট্রোল এন্টার, দেখো তাহলে আমার কয়টা রো ছিল এখানে, 7টা রো। দেখো 7টা রো আছে, আর কলাম আছে কয়টা আমার, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি কি হচ্ছে, আমার
এই পাইথনের প্যাকেজ থেকে আমি র্যান্ডমলি একটা ডাটা ফ্রেমটাকে নিয়েছি। এবার এই ডাটা ফ্রেম নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। তাহলে এখানে আমি 7টা নিয়েছি, এখানে তুমি মনে করো যে 17টা নিবা, আর এখানে সাপোজ তুমি 10টা কলাম নিবা। তাহলে এইখানে তুমি আবার রান করো এই কোডটা, দেখো হয়েছে 0 থেকে দেখো 16, তাহলে কয়টা রো? 17টা। আর 0 থেকে 9, তাহলে কয়টা কলাম? 10টা কলাম। এখন এবার আরেকটু ডিফারেন্ট কাজ করি, যে পান্ডাস, এই যে পান্ডাস লিখেছি, তারপরে নামপাই লিখেছি। এখন এই পান্ডাসকে আমি মনে করো যে সংক্ষেপে লিখলাম। আচ্ছা, আমি এটাকে আরেকটা বার কপি করে নিয়ে নেই। আচ্ছা, কপি করে নিচ্ছি আমি, দেখো তোমরা একটু নিয়ে আরেকটা সেলের ভিতরে আমি এটা পেস্ট করলাম। তো দেখো এই সেম কাজটা আমি আরেকটু অন্যভাবে করছি। দেখো এই পান্ডাসকে আমি নাম দিলাম পিডি নামে, তাহলে কি পিডি লিখলে আমার কাজ হয়ে যাবে। একইভাবে নামপাইকে আমি নাম দিলাম এনপি, তাহলে ইম্পোর্ট পান্ডাস এস পিডি আর ইম্পোর্ট নামপাই এস এনপি। তাহলে এবার কোথায় কোথায় চেঞ্জ হবে একটু বলো তো তোমরা। স্যার এই যে মাই ডেটা ফ্রেমের পরে যে পান্ডাসটা আছে এইখানে হচ্ছে পিডি হবে, পিডি আর হবে, হ্যাঁ, আর যেটা আছে ওইখানে এনপি হবে। এনপি হবে, গুড। তাহলে দেখো তো আমার ওই সেম রেজাল্টটা আমি পাবো। দেখো কন্ট্রোল এন্টার করলাম, দেখো আমি সেম রেজাল্টটা পেয়েছি। তাই আমরা যখন বড় কোনো কাজ করব সেই ক্ষেত্রে দেখো পান্ডাস লেখাটা একটু মানে বেশি সময় লাগবে। এখন অত সময় আমরা দিতে চাচ্ছি না, সেজন্য প্রথমেই আমরা ইম্পোর্টে যখন করব তখন পান্ডাসটাকে আমরা পিডি নামে ডিক্লেয়ার করে দিলাম, আর নামভাইটাকে এনপি নামে ডিক্লেয়ার করে দিলাম। এই দুইটা প্যাকেজকে, এই দুইটা প্যাকেজ এর কিন্তু আমরা মডিউল ব্যবহার করতে যাচ্ছি। এই প্যাকেজগুলো পাইথন লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে নিলাম, তাহলে এগুলোকে পিডি আর এনপি নামে নাম দিলাম। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার দেখো আমি টপ রো বলতে কি বোঝায়, এখানে দেখো 5টা রোকে আমি শো করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি কমান্ডটা হবে? তাহলে আমি এখান থেকে আবার ওই সেম জিনিসটা আমি কপি করে নিলাম, নিয়ে আরেকটা সেল ইনসার্ট করছি, করে দেখো এখানে আমি জাস্ট আগে যা ছিল সবকিছুই রেখে দিলাম, দিয়ে এখানে সেই 17টা ছিল আর রো ছিল, 10টা কলাম ছিল। এখন এখানে এই যে মাই ডাটা ফ্রেম ডট আমি হেড নামে আরেকটা ফাংশন আছে, যেটাকে আমি কল করে দিলাম। দিলে কি হবে, আমার টপ রো গুলো আমার কি হবে, তোমার কল হবে। তাহলে দেখি এবার কি হয়, কন্ট্রোল এন্টার। দেখো এখানে 10টা ছিল না আমার, 10টা কলাম, তাহলে সেই 10টা কলাম হয়েছে। আর রো সংখ্যা কিন্তু টপ 5টা কলাম আমাকে এখানে দেখাচ্ছে। এখানে আমি এখানে ভ্যালুটা দেখো আমি কমিয়ে দিলাম, 5 করে দিলাম। সো সেই ক্ষেত্রে কি দেখাবে, দেখো এখানেও 5টাই, এখানে 5টাই। এখন আমাদের ডাটা অ্যানালাইসিস করার সময় মাঝে মাঝে অনেক বেশি ডাটা, অনেক বেশি রো কলাম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাকে মানে খুব শর্টে আমরা যদি এখন মেইন জিনিসটা পেতে চাই, তখন এই হেড ফাংশনটা কল করে নিলে আমার প্রথম 4টা কি প্রথম 5টা রো আর কলামকে শো করবে। তখন আমাকে আমার ওই ভ্যালুগুলো দেখে কাজ করতে খুব সহজ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, স্যার আবার নিচের ভ্যালুগুলো দেখতে চাইলেও তো আমরা এখানে হ্যাঁ টেইল হ্যাঁ, টেইল। তাহলে এখানে আমি যদি নিচের ভ্যালুগুলো দেখতে চাই, তাহলে কি কি ফাংশন ইউজ করতে হবে? জাস্ট একটা টেইল ফাংশন, একটা হেড আর একটা টেইল। তাহলে দেখো টেইল ফাংশনটা আমি কল করে দিলাম, দেখো টেইল ফাংশনের লাস্টে দেখো 12, 13, 14, 15, 16। দেখো এখানে লাস্টে কয়টা ছিল আমার, 12, 13, 14, 15, 16। বুঝতে পেরেছো তোমরা? দেখো আমরা লাস্টে 5টা দেখতেছি, আর আগে দেখেছিলাম কি, আগে উপরে 4টা দেখেছিলাম, 0, 1, 2, 3, 4। তাহলে এইভাবে আমরা কিন্তু এই ডাটাগুলোকে নিজের কাছে নিজের মতো করে জুপিটার নোটবুকের মাধ্যমে ম্যানেজ করতে পারি। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো এইটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার আমরা মেইন কাজে যাব। মেইন কাজে কি আমাদের একটা ডাটা সেট লাগবে। এখন ডাটা সেটটা আমরা একটু ডাউনলোড করতে হবে কোথা থেকে। তাহলে দেখো আমি স্ট্যাক ওভারফ্লো থেকে একটা ডাটা সেট ডাউনলোড করি। দেখো স্ট্যাক ওভারফ্লো লিখে আমি সার্চ দিচ্ছি, স্ট্যাক ওভারফ্লো। তোমরা কি আমার গুগল সার্চ বার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভে 2020 আসছে।
এটাকে আমরা ক্লিক করি। আসার পরে দেখো এখানে ডেভেলপার সার্ভে আছে, এখানে ক্লিক করলে আমি ডাটা সেট কোথায় আছে দেখতে পাবো। দেখো এখানে অনেক ডাটা সেট আছে, দেখো ফার্স্ট ইয়ার 2019 ডাউনলোড ফুল ডাটা সেট, এভাবে অনেক ডাটা সেট আছে। তো আমরা রিসেন্ট যেটা আছে 2020 এই ডাটা সেটটাকে আমরা একটু ডাউনলোড করি। দেখো ডাউনলোড করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমার দেখো এখানে 4টা ফাইল আসে, 2টা সিএসভি ফাইল, একটা পিডিএফ আর একটা টেক্সট। তো তুমি এটা সেভ করে নাও। আমি আর সেভ করছি না, আমার অলরেডি সেভ করা আছে, ডাউনলোড করা আছে, সেজন্য আমি সেভ করছি না। তোমরা এটাকে এই যে ডাউনলোড করে নাও, এখান থেকে ডাউনলোড করে নিলে তোমার এটা যেখানে ডাউনলোড করবা সেখান থেকে এবার আমি দেখাচ্ছি। এটা এই 4টা জিনিস আমি সেভ করে রেখেছি। কোথায় রেখেছি দেখো, আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতরে আমি এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো এই যে সেই ডাটা নামে আমি ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে দেখো এই যে সেই 4টা রেডমি 2020, এসও সার্ভে 2020, সার্ভে রেজাল্ট পাবলিক, সার্ভে রেজাল্ট স্কিমা। দেখো এই 4টা জিনিস কিন্তু আমার এখানে কপি করে আমি পেস্ট করে দিয়েছি এখান থেকে, ওখান থেকে নিয়ে এসে ডাউনলোডের থেকে। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আমাদের এই ডিরেক্টরিতে এটা রাখতে হবে, কারণ আমরা এই ডিরেক্টরিতে জুপিটার নোটবুকটা রান করছি। সো আমি যদি এই ডাটাটাকে যদি এখানে যদি না চিনিয়ে দেই, পথটাকে যদি না চিনিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ইরর দেখাবে। সো আমি অলরেডি এটা এখানে ডাউনলোড করে পেস্ট করে রেখেছি। তা আমি এখন একটার ভিতরে ঢুকি, দেখো এই যে টেক্সট ফাইল, এই টেক্সট ফাইলটা আমাদের কোনো কাজে নাই, তোমরা প্রয়োজন হলে মনে করলে ডিলিট করে দিতে পারো, ঠিক আছে? এটা তেমন বিশেষ কাজ নাই। এখানে একটা পিডিএফ ফাইল আছে, দেখো পিডিএফ ফাইল, তোমরা কি পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ? আমি ওপেন করেছি, পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ? না না স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, ওকে আমি শো করছি পিডিএফ ফাইলটা। দেখো পিডিএফ ফাইলটা আমি এই যে উপরের দিকে দেখো এসও সার্ভে 2020, এই যে সেই পিডিএফ ফাইলটা। এখানে মূলত এই পিডিএফ ফাইলটা তোমার গুরুত্বপূর্ণ, কারণ ডাটা কালেকশনের জন্য যে কোশ্চেনারি ডেভেলপ করা হয়েছে সেটা এখানে আছে। বেসিক ইনফরমেশন, এডুকেশন ওয়ার্ক, মানে আমরা কি ডাটা করেছি, কালেক্ট করেছি, সেটার কোশ্চেনারি আছে। কি কি কোশ্চেনারি দেখো, হুইচ অফ দ্য ফলোইং অপশনস বেস্ট ডিসক্রাইবস ইউ টুডে, হেয়ার বাই ডেভেলপার উই মিন সামান হু রাইটস কোড। তার ওখানে কি সে যে সেই সার্ভে রিপোর্টটা ফিল আপ করেছে, সে কি ডেভেলপার বাই প্রফেশন না প্রাইমারি ডেভেলপার, এইভাবে দেখো অনেক কোশ্চেনারি আছে এবং সেই রিলেটেড ইনফরমেশন গুলো সেখান থেকে ফিল আপ করেছে। সো এটা হচ্ছে তোমার টেক্সট ফাইল, এখানে সবকিছুই করা আছে। ওকে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে দেখো পরবর্তীতে আরো 2টা আছে, দেখো সার্ভে রেজাল্ট পাবলিক আর সার্ভে রেজাল্ট স্কিমা, দেখতে পাচ্ছ? এই 2টা হচ্ছে মূলত সিএসভি ফাইল, এই 2টাই মূলত আমার মেইন ডাটা সেট। তাহলে আমি এই সার্ভে রেজাল্ট পাবলিকের ভিতরে একটু প্রবেশ করি। তোমরা এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যদি দেখতে না পাও আমাকে জানাও। স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ওকে, দেখো আমি সার্ভে রেজাল্টের ভিতরে আমি ওই এক্সেল ফাইলটার ভিতরে ঢুকেছি, এবার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো এখানে রেসপন্ডেন্ট আছে, রেসপন্ডেন্ট কত আছে? অনেক আছে। দেখো আমি লাস্ট পর্যন্ত যাই, রেসপন্ডেন্ট আছে 64,462 জনের উপরে সার্ভে করা হয়েছে, ঠিক আছে? এবং তাদের রেজাল্ট গুলো এখানে আছে, 64,462টা রো আছে তার মানে। ওকে, আর এখানে রেসপন্ডেন্ট 1 2 3, এখানে দেখা যাচ্ছে মেইন ব্রাঞ্চ। দেখো মেইন ব্রাঞ্চে সে 1 নাম্বার রেসপন্ডেন্ট, সে কি ফিল আপ করেছে? সে আই এম এ ডেভেলপার বাই প্রফেশন। তারপর দেখা যাচ্ছে আরেকজন ফিল আপ করেছে আই এম নট এ প্রাইমারি ডেভেলপার। তারপর আরেকজন ফিল আপ করেছে আই এম স্টুডেন্ট। তার মানে এক একজন এক একটা ক্রাইটেরিয়ার উপরে যে সে যে ক্রাইটেরিয়া বিলং করে সে সেটা ফিল আপ করেছে। তারপরে এখানে আছে কি হবি লিস্ট, তার হবি কি কি, ইয়েস নো ইত্যাদি রিলেটেড ইনফরমেশন গুলো সে ফিল আপ করেছে। একইভাবে দেখো এখানে কেউ ইয়েস দিয়েছে,
এজের সেলটাতে অনেকে আবার দেখা যাচ্ছে যে এজটাকে তারা ফিল আপ করেনি, সো এখানে নাল আছে এজটা, আমরা সেটা পরে দেখবো। আর কেউ কেউ এজ ফিল আপ করেছে। এইভাবে অনেক 61টা টোটাল কলাম আছে মনে হয়। আমরা একটু দেখি কতগুলো কলাম আছে। আচ্ছা, এখানে এভাবে তো বোঝা যাবে না, আমরা ওটা জুপিটার নোটবুকে রান করে দেখবো যে কতগুলো কলাম আছে, কতগুলো রো আছে। আমরা রো দেখলাম 64,462, তার মানে এতজন মানুষের উপরে সার্ভে করা হয়েছে। কতগুলো কোশ্চেনের উপর বেসিস করে? 61টা কোশ্চেনের উপর বেসিস করে। তো আমরা এটা এবার দেখবো। তাহলে এটা আমি এবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আরো একটা ডাটা সেট আছে, সেই ডাটা সেটটা হচ্ছে তোমার এই যে সার্ভে রেজাল্ট স্কিমা। আমি তোমাদের দেখাই আগে। দেখো, আমরা এই সার্ভে রেজাল্ট পাবলিক এটা দেখেছি, আর আরেকটা হচ্ছে কি সার্ভে রেজাল্ট স্কিমা। তাহলে এবার এইটাকে এটার ভিতরে কি আছে আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, আমি আবার শো করছি, স্ক্রিন শেয়ার করছি। এবার দেখো সার্ভে রেজাল্ট স্কিমা উপরে দেখো, আমরা কিন্তু এটার ভিতরে গেছি এখন। সার্ভে রেজাল্ট স্কিমা দেখো, এখানে এই কলামের ভিতরে কি কি ইনফরমেশন আছে? রেসপন্ডেন্ট, মেইন ব্রাঞ্চ, হবি লিস্ট, এজ। দেখছো তাহলে কতগুলো আমার এখানে আছে? 61টা 62টা কলাম আছে। দেখো 61টা কলাম আছে, 2 থেকে শুরু, এখানে আছে কত পর্যন্ত? 62। তার মানে 61টা কলাম আছে। আর এখানে কোশ্চেন টেক্সট, কি কি কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপশন, যার মানে শুধুমাত্র কোশ্চেন, এখানে কোশ্চেন গুলো। তাহলে এইটা হচ্ছে স্কিমা, আর আগেরটা ছিল কি আমার পাবলিক রেজাল্ট। তাহলে এই দুইটা মেইন সিএসভি ফাইল, এটা আমার মূলত মেইন ডাটা সেট। এবং এই ডাটা সেটটা আমরা কি করেছি, আমরা যেখানে আছি, যে নোটবুকের ভিতরে, যে নোটবুকটা আমার যে ফোল্ডারে রান হচ্ছে, সেই ফোল্ডারে আমি কপি করে রেখেছি। ওকে, দেখো সেখানে আমরা কিন্তু কপি করা আছে এইটা। সো তোমরা চাইলে টেক্সট ফাইলটা ডিলিট করে দিতে পারো, আর না চাইলে সমস্যা নাই, থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এইবার আমরা জুপিটার নোটবুকে আবার ব্যাক করি। জুপিটার নোটবুক কই? আমি এটা ক্লোজ করে দিলাম। স্ট্যাক এখান থেকে যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে আমার ডাটা সেটটা, সো এটাও ক্লোজ করে দিলাম। এবার দেখো আমরা কি আর কোথায় আছি? জুপিটার নোটবুকে আছি না? দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমার ডাটা সেটটাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তাহলে কিভাবে করব? ইম্পোর্ট পান্ডাস, তার মানে কি আমার পান্ডাস এস পিডি দিয়ে দিলাম। আমি এই প্যাকেজটা ইম্পোর্ট করছি, কন্ট্রোল এন্টার। দেখো এটা ইম্পোর্ট হয়ে গেছে। যদি কোনো ইরর না আসে তার মানে ইম্পোর্ট হয়েছে, আর যদি ইরর আসে তাহলে ইম্পোর্ট হয়নি। দেখো ইম্পোর্ট হয়েছে। সো নেক্সট আরেকটা সেল আমি অ্যাড করি। এইবার একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি, যেহেতু ডাটা ফ্রেম, সো আমি দিলাম মনে করো ডিএফ। ডিএফ নামে একটা ভেরিয়েবল আমি নিয়েছি। এবার কি করব? পান্ডাসের কি আছে? পিডি। পিডি ডট, দেখো, আচ্ছা একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে, একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে দেখো আমরা ডিএফ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। করার পরে আমাদের কি হচ্ছে? পান্ডাসের পিডি নিয়েছি। নেওয়ার পরে আমাকে এবার কি করতে হবে? ডাটা সেটটাকে এবার
চিনাতে হবে আমার ওই ডাটা সেটের নাম কি ছিল। সো তাহলে কি করব, রিড আন্ডারস্কোর সিএসভি ফাইল ছিল, সিএসভি, মনে আছে সিএসভি। এইবার আমরা একটু আবার ওইখানে ফিরে যাই, দেখো ফোল্ডারে ফিরে যাই, যে এই যে এখানে আমি চাচ্ছি এই সিএসভি ফাইলটা কি করতে, ইম্পোর্ট করতে। তাহলে দেখো এইটার নামটা আমরা দিয়ে দেই, রিনেম অপশনে যে এটা কপি করে দেই, কপি করলাম। কপি করার পরে দেখো এইটা কোন ফোল্ডারের ভিতরে আছে বলো তো, এটা কোন ফোল্ডারের ভিতরে আছে? ডেটা। ডেটা ফোল্ডারের ভিতরে আছে। তাহলে নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, ডেটা নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে। তাহলে কি হবে এবার, আমি দেখো এখানে, তাহলে ডেটা নামে একটা ফোল্ডার আছে, সে ফোল্ডার স্ল্যাশ আমি ওখান থেকে যে নামটা কপি করলাম, সার্ভে আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর পাবলিক ডট, ওই ফাইলের এক্সটেনশন কি ছিল, সিএসভি। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আমার ওই ওই ফাইলটাকে, সিএসভি ফাইলটাকে কি করেছি আমরা, চিনিয়ে দিয়েছি। তাহলে এবার কি হবে আমার এটা, দেখো এবার কন্ট্রোল এন্টার করলে আমার দেখো কাজ হয়ে গেছে, কোনো এরর যেহেতু আসেনি, তার মানে কি হয়েছে, আমার এটা ইম্পোর্ট করা ওকে হয়েছে। এইবার আমরা এটাকে দেখতে চাচ্ছি, তাহলে ওই ভেরিয়েবলটা এবার কল করতে হবে। তাহলে ডিএফ নাও, কপি করে নাও, নিয়ে নতুন আর একটা সেল নাও, সেলের ভিতরে ডিএফটা পেস্ট করে দাও, দিয়ে এবার রান করো। দেখো রান করেছি, করলে কি আসছে দেখো তো, আমার সেই ডাটা ফাইলটা আসছে, সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখো তাহলে কতগুলো ফাইল ছিল আমার এখানে, রো ছিল 64,461টা রো ছিল, কলাম ছিল কয়টা, 61টা কলাম ছিল। দেখো এখানে এই কলামের এখানে এবং রো এর এখানে, আগে রোটা দেখাই, দেখো রো এর এখানে 4 পর্যন্ত যাওয়ার পরে এখানে মানে সবগুলো কিন্তু দেখাচ্ছে না, কনক্যাট হয়ে আছে, কনক্যাট হয়ে আছে। ঠিক একইভাবে কলামের ক্ষেত্রেও দেখো এখানে যে কারেন্সি ডেস্ক, তারপরে দেখো কনক্যাট চিহ্ন আছে, ডট 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 ডট, তার মানে এর ভিতরে অনেকগুলো কলাম আছে। আমি এখন চাচ্ছি যে এই কলামগুলোকে মানে কতগুলো রো কতগুলো কলাম আছে সেগুলো একটা দেখতে, তার মানে টেবিলে কয়টি রো কয়টি কলাম আছে সেটা দেখার জন্য আমি আরেকটা কমান্ড দিলাম, ডিএফ। ডিএফ মানে কি, ওই যে ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম এই যে এটা, যে ভেরিয়েবলটা আমরা করেছিলাম, ডিএফ ডট শেপ, ডিএফ ডট শেপ, এটাকে রান করো। রান করলে দেখো কতগুলো রো আর কতগুলো কলাম, তাহলে কত আছে, 64,461টা রো আছে আর 61টা কি আছে, কলাম আছে। এখন এই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারি না রো এবং কলাম কোনগুলো, আরো একটু ক্লিয়ার করে বোঝার জন্য আমরা দেখো আরেকটা করলাম, কমান্ড দিলাম ডিএফ ডট ইনফো, ডিএফ ডট ইনফো, এটাকে রান করি। দেখো আমার প্রত্যেকটা ওই যে আমরা যে স্কিমা যে সিএসভি ফাইলটা দেখেছিলাম, সেখানে কি এই ইনফরমেশন গুলো ছিল না কলামের ভিতরে, রেসপন্ডেন্ট, মেইন ব্রাঞ্চ, হবি লিস্ট। এখানে খেয়াল করে দেখো যে এখানে কিছু না, ডাটা ডি টাইপ, তার মানে কি ডাটা টাইপ, ডাটা টাইপে কি আছে, ইন্টিজার আছে, অবজেক্ট আছে। অবজেক্ট মানে মূলত হচ্ছে তোমার স্ট্রিং টাইপের ডাটা। মেইন ব্রাঞ্চ, ওখানে মেইন ব্রাঞ্চ কি ছিল, সেগুলো কি স্ট্রিং টাইপের। ক্লিয়ার? তাহলে এখানে 3 প্রকারের ডাটা টাইপ আছে কিন্তু, একটা আছে ইন্টিজার টাইপের, একটা আছে স্ট্রিং টাইপের, একটা আছে ফ্লোট টাইপের, আর সব দেখো এই 3 প্রকারের। তাহলে এটা এইটার মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে আমরা দেখে নিলাম যে কি কি আছে। এইবার আমরা আগে দেখেছিলাম, দেখো এখানে কনক্যাট অবস্থায় আছে রো গুলো, কলাম গুলো ঠিক কনক্যাট অবস্থায় আছে। এখন চাচ্ছি রো গুলো কনক্যাট অবস্থায় না রেখে আমরা যতগুলো রো আছে 64,461টা সবগুলোকে অন বাই অন দেখাবে, 1 থেকে শুরু করে 64,461। ঠিক একইভাবে কলাম গুলোকে আমাদের 61টা কলাম দেখাবে। তাহলে আমরা সেই মানে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখার জন্য একটা কমান্ড ইউজ করতে হবে। প্রথমে আমরা কলামটাকে দেখি, যেহেতু রোটা অনেক বেশি 64,461, এত বড় এটা আমরা দেখতে পাবো না, মানে দেখাটা অনেক টাফ হয়ে যাবে। সো আমরা কলামটা আগে দেখি। দেখো তাহলে কি কমান্ড দিতে হবে, পিডি ডট
সেট আন্ডারস্কোর অপশন দিয়ে আমরা ডিসপ্লে করতে চাচ্ছি কি, ডিসপ্লে করতে চাচ্ছি, ডিসপ্লে লিখলাম ডট ম্যাক্স, কি করব, ম্যাক্সিমাম কলাম, তার মানে যতগুলো কলাম আছে সব কয়টাকে আমরা ডিসপ্লে করব। ঠিক আছে, যে কমা দিয়ে আমার কতগুলো কলাম আছে এখানে, তাহলে দেখো এখানে 60 আছে, কত থেকে 0 থেকে 60, তার মানে কয়টা, 61টা, তাহলে 61টা আমি লিখে দিলাম এখানে। দেখো তাহলে কি লিখেছি, পান্ডাসের পিডি এই প্যাকেজের, আর এখানে আমি সেট করে দিয়েছি কত, ম্যাক্সিমাম কলাম যতগুলো আছে সেগুলোকে কি করবে, ডিসপ্লে করবে। তাহলে এটাকে রান করি, দেখো রান হয়েছে। এইবার আমরা ওই ডাটা ফ্রেমটাকে এবার কল করি, ডিএফ দিয়ে রান করে দিলাম। দেখো এবার আমার 61টা কলাম, 61টা কলাম দেখো এখানে কিন্তু কনক্যাট অবস্থায় নাই। দেখো রো গুলো কনক্যাট আছে কিন্তু কলাম গুলো কিন্তু কনক্যাট নাই, তোমরা একটু খেয়াল করো। দেখো রো কলাম গুলো কিন্তু কনক্যাট নাই, সব কয়টা কলাম আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে 61টা কলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো নাই, কিন্তু রো গুলো কিন্তু আমার কনক্যাট আছে, কিন্তু আমি রো কিন্তু করি নাই। তাহলে রো করতে গেলে কি করতে হবে, এখানে রো গুলোকে এখানে ম্যাক্স রো লিখে কত দিতে হবে ভ্যালুটা, আমি আগেই দেখে আসছি যে আমার কতগুলো রো আছে, এই যে এই df ডট শেপ এই কমান্ডের মাধ্যমে দেখে আসছি যে কতগুলো রো আছে, 64,461টা। তাহলে ওখানে ভ্যালুটা দিতে হবে কত, আমার 64,461। আমি আর সেটা দেখাচ্ছি না, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে নিজেই করতে পারবা। ওকে, একইভাবে স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো, জি স্যার, বুঝতে পারছি স্যার। কি স্যার কোশ্চেন আছে ওইখানে বলো? ডেটা টাইপ যেটা দেখানো হয়েছে স্যার, স্ট্রিং হ্যাঁ টাইপের, মানে কিন্তু স্যার আমরা যদি ক্যাটাগরিক্যাল অথবা নমিনাল টাইপের আমরা ডেটাগুলো দেখতে চাই, সেক্ষেত্রে কি স্যার কোনো আলাদা অপারেশন চালাইতে হবে, ডেটার উপরে আলাদা কোনো কমান্ড দিতে হবে? মানে স্যার আমরা স্পেসিফিক, দেখবো যে কোন, হ্যাঁ কোন ফিচার গুলো বা স্যার কোন অ্যাট্রিবিউট গুলো হচ্ছে স্যার আমরা ক্যাটাগরিক্যাল, কোনটা নমিনাল স্যার? আচ্ছা আচ্ছা ওগুলো আছে, আরো কমান্ড আছে, আমি সব মানে একসাথে সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমি জাস্ট তোমাদের বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। ঠিক আছে, জি স্যার। তুমি এবার জি স্যার, থ্যাংক ইউ। স্পেসিফিক ভাবে দেখতে পারবা যে তুমি যেটা বললে যে স্পেসিফিক ভাবে নমিনাল কোনগুলো কি কি আছে জি স্যার, সবগুলো ম্যাক্স দেখাচ্ছি। মেইন, জি হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ দেখতে পারবা, সমস্যা নেই, জি কিন্তু স্যার। আমি যদি তোমাদের ওয়ান বাই ওয়ান সব দেখাতে যাই অনেক সময় লেগে যাবে, আমি তোমাদের মেইন জিনিসগুলো দেখাচ্ছি একটু। তুমি এইগুলো জি স্যার। জেনে রাখলে পরবর্তীতে ওইগুলো সার্চ করে তুমি বের করতে পারবা। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা একটা ডাটা সেট দেখলাম, এখন আরেকটা ডাটা সেট ছিল, কিন্তু সেই ডাটা সেটের নাম কি ছিল বলো তো? দেখো এখানে সার্ভে রেজাল্ট পাবলিক, আরেকটা ডাটা সেট ছিল স্কিমা নামে, মনে আছে? আচ্ছা আমি একটু মনে করে দেই, সে ফোল্ডারে যাই, দেখো জি স্যার, মনে আছে স্যার। এই যে সার্ভে স্যার রেজাল্ট ওটা পাবলিক, ছিল আমরা স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা এইটা দেখেছি, আর একটা ছিল স্কিমা। তাই ঠিক একইভাবে আমরা এই স্কিমারটাও এইভাবে দেখতে পারি, আমি এটা আর দেখাচ্ছি না। বুঝতে পেরেছো? এটা আমি আর দেখাচ্ছি না। তাহলে আমরা এইবার আরেকটা ডাটা সেট নিয়ে কাজ করি, এইটা হচ্ছে এইবার অরিজিনাল অ্যানালাইসিস যাকে বলবো। রিয়েল টাইপের অ্যানালাইসিস এবার কিভাবে আমরা করব সেটা দেখাচ্ছি। টাইটানিকের টাইটানিক মুভি তো সবাই তোমরা দেখছো এবং কাহিনী তো সবাই জানো, তাই না? টাইটানিক, জি স্যার, মোটামুটি স্যার। টাইটানিক মুভি সবাই দেখছো, সবাই জানো। সো আমি ওই ডাটা সেটটা আগে আমি নিয়ে আসি, তারপর তোমাদের শো দেখাচ্ছি কিভাবে ওটা থেকে এ করব। আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ না মনে হয়, দেখাচ্ছি। দেখো এই এক্সেল ফাইল কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এক্সেল ফাইল দেখতে পাচ্ছ? এই এক্সেল ফাইলের নাম হচ্ছে ট্রেন। তার মানে টাইটানিকে যে প্যাসেঞ্জার গুলো ছিল তাদের যাবতীয় যত ইনফরমেশন, তাদের নাম কি, তারপরে কতজন মারা গেছিল, মানে টোটাল একটা অ্যানালাইসিস, সেই রিলেটেড ডাটাগুলো এখানে আছে।
এখন এই ডাটা সেট থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমি দেখাচ্ছি। তা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এখন তোমাদেরকে ওই সেই ডাটা সেটটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম এই ডাটার ভিতরে। খেয়াল করেছো তোমরা? জি স্যার, দেখেছি। আচ্ছা, তাহলে এবার আমি সেই জুপিটার নোটবুকে ব্যাক যাই। ওকে, তাহলে ওই ডাটা সেটটাকে ইম্পোর্ট করার জন্য আমার কিছু লাইব্রেরি আগে ইম্পোর্ট করতে হবে। তাহলে লাইব্রেরি ইম্পোর্ট করি আমরা আগে। ইম্পোর্ট numpy as np, তারপরে pandas লাইব্রেরিটা আমাদের ইম্পোর্ট করতে হবে, pandas as pd দিলাম। আরো একটা লাইব্রেরি লাগবে, ইম্পোর্ট matplotlib। গতকাল বলেছিলাম এই লাইব্রেরির কাজ কি মনে আছে কারো? স্যার প্লটিং করা। প্লটিং করা, এক্স্যাক্টলি। তাহলে ইম্পোর্ট matplotlib.pyplot, এটাকে আমি সংক্ষেপে লিখলাম as plot plt। এটা জাস্ট প্লট করে দেখাবে, আর কিছুই না। এইবার আসি আরেকটা কি, ইম্পোর্ট, এটা গতকাল আমি বলি নাই এই লাইব্রেরিটার কথা, ইম্পোর্ট seaborn। তোমাদের কারো কি জানা আছে seaborn এর কাজ কি? পাইথন যারা করেছো তাদের হয়তো জানা থাকতে পারে। আর এটা হচ্ছে পেয়ার প্লট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত, ভিজুয়ালাইজ করার জন্য, কোনো গ্রাফ বা কোনো পিকচার কোনো কিছু এটাকে ভিজুয়ালাইজ করতে ব্যবহৃত হয় এটা। এইবার আরেকটা আমি লাইব্রেরি কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে matplotlib স্পেস ইনলাইন। এই কমান্ডটা ইউজ করলাম এই জন্য যে আমি যে কমান্ডটা দিব তার যে ইনপুটটা দিব যেখানে তার নিচেই সরাসরি তার নিচেই আমাকে আউটপুটটা শো করবে। এই কমান্ডটা যদি আমি না দেই তাহলে আমার সাথে সাথে কিন্তু আউটপুটটা শো করবে না। সো আমার ডাটা অ্যানালাইসিস করার জন্য তোমার মেইনলি এই কয়টা প্যাকেজ, নামপাই প্যাকেজ, পান্ডাস, ম্যাটপ্লটলিব, seaborn, এগুলো ম্যান্ডেটরি দরকার। তবে নামপাইয়ের কাজ খুব কম। আমরা এখন যে ডাটা সেট নিয়ে কাজ করব এর ক্ষেত্রে নামপাইয়ের কাজটা খুব কম, এর নিয়ে কাজ করে, এটা না হলেও চলে, কিন্তু আমরা দিয়ে রাখলাম ইনকেস যদি প্রয়োজন পড়ে। আর এই যে কমান্ডটা লাস্টে দিয়েছি এটা জাস্ট ইনপুটের সাথে সাথে নিচের লাইনে আউটপুটটা শো করার জন্য। তাহলে এটা আমরা রান করি, দেখি। দেখো এটা আমার প্রপারলি ইম্পোর্ট হয়ে গেছে, সো কোনো সমস্যা নাই। এইবার আমি ডাটা সেটটাকে ইম্পোর্ট করব। তাহলে ডাটা সেটটাকে ইম্পোর্ট করার জন্য কোন ডাটা সেট? ট্রেন ডাটা সেট। তার মানে টাইটানিকের যে ডাটা সেট ছিল ট্রেন, ওই ট্রেন ডাটা সেটটাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তাহলে কি লিখবো? ডিএস বা যে কোনো একটা নাম দিতে পারি আমি এখানে, ডিএস দিলাম, ডাটা সেট ভেরিয়েবল এটা। তাহলে এবার কি, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। দেখো আগেও যখন আমি ডাটা সেট ইম্পোর্ট করেছিলাম এই সেম কমান্ডটা দিয়েছিলাম, কিন্তু মনে আছে? উপরে কোথায় যেন, আচ্ছা এখানে, এই যে দেখো তো, df is equal to pd মানে pandas dot read underscore csv, মনে আছে? সেই সেম কমান্ডটা কিন্তু আমার এখানে দিতে হবে। সে দেখো সেটাই দিয়েছি, ds, ওখানে নিয়েছিলাম df ভ্যারিয়েবল, আর এখানে নিচ্ছি কি ds, আর তাছাড়া কিছু না, is equal to pd dot read underscore csv। এইবার আমার লোকেশন মানে ফাইলের নামটা কি, ট্রেন ডট csv, এটাকে কমার ভিতরে রাখতে হবে, কমার ভিতরে রাখলাম। দেখো তাহলে তাহলে দেখি তো এবার আমাদের এটা ইম্পোর্ট হলো কিনা। বলো তো এবার কি সমস্যা হয়েছে, এখানে এরর দেখাচ্ছে, কি সমস্যা বলতে পারবা? স্যার আমাদের হচ্ছে ওই যেখানে ডেটাটা আছে সেটাই তো আপনি এখানে দেননি, মানে স্যার ওই পাথ ফাইল তো ঠিক করা হয়নি স্যার, ডেটা তাহলে দিয়ে তো ডেটা ঠিক ডেটা করতে হবে। ডেটা এই যে ডেটা ফোল্ডারটা হয়েছে এবার দেখো আমার কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। Okay, yes, sir. আমি এখানে ডাটাটা লিখতে ভুলে গিয়েছিলাম, তার মানে ওই ডাটাটা ট্রেন ডট সিএসভি এই ফাইলটা ছিল কোন ফোল্ডারের ভিতরে? ডাটা নামক ফোল্ডারের ভিতরে। তাহলে এটা না দিলে আমার কিন্তু ইরর দেখাবে। সেই ইররটা কিন্তু তোমাদেরকে আরেকবার আমি দেখাচ্ছি, দেখো
এরকম ইরর আসলে তুমি তখন ইররটা দেখে তোমাকে বুঝতে হবে, দেখো নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, তার মানে তোমার ডিরেক্টরি ঠিক নাই, সেজন্য তোমার এই ইররটা দেখাচ্ছে যে ফাইলটা আপলোড হয়নি। তাহলে এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার রান করছি, দেখো এবার কিন্তু কোনো ইরর নাই। ওকে, এইবার তাহলে আমি ডাটা সেটটা দেখতে চাচ্ছি, তাহলে কি কল করব, ডিএস কল করে দিলাম, দিয়ে এবার রান করো, দেখো আমার ওই ডাটা সেটটা চলে আসছে। দেখো তো বোঝা যায় কিনা ডাটা সেটটা, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তাহলে এখানে দেখো কতগুলো রো আছে, 891টা, আর কলাম আছে কয়টা, 12টা। দেখো এখানে সেই রো গুলো কিন্তু কনক্যাট অবস্থায় আছে, সবগুলো একসাথে দেখাচ্ছে না। আমরা ওই আগে যেভাবে দেখেছিলাম ওইভাবে কিন্তু রো গুলোও দেখতে পারি। একইভাবে কলাম গুলো দেখো, কলাম গুলো এখানে শো করছে। এইবার আমরা এই ডাটা সেট থেকে আমরা মেইনলি কি কাজ করব, এবার একটু খেয়াল করো যে প্যাসেঞ্জার আইডি, এখানে আছে কত, প্যাসেঞ্জার আইডি। দেখো প্যাসেঞ্জার আইডি 1 2 3 এইভাবে কতগুলো আছে, 891টা। আর তারপরে আরেকটা প্যারামিটার কি আছে, সারভাইভ। সারভাইভ মানে কি, ওই টাইটানিক জাহাজে কারা জীবিত ছিল তাদেরকে 1 দ্বারা ডিনোট করছে, আর যারা মারা গিয়েছিল তাদেরকে কি দ্বারা ডিনোট করছে, 0 দ্বারা। তার মানে 0 মানে ডোন্ট সারভাইভ, আর 1 মানে সারভাইভ। পি ক্লাস, পি মানে কি, প্যাসেঞ্জার ক্লাস। এখন জাহাজে তোমার বিভিন্ন রকমের অ্যাকোমোডেশন থাকে না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম কি সিট থাকে না? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, তাহলে সেই ক্যাটাগরি স্যার বলা ছিল স্যার। ক্যাটাগরি এক্স্যাক্টলি। তাহলে কি দেখো, এটা হচ্ছে এই 1 নম্বর প্যাসেঞ্জার কি ছিল, থার্ড ক্লাসের যাত্রী ছিল। 2 নম্বর প্যাসেঞ্জার কি ছিল, ফার্স্ট ক্লাসের। এইভাবে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 প্রকারের ক্লাস আছে। তারপর দেখো নেম, তাহলে ওই প্যাসেঞ্জার আইডি যার 1, তার নামটা কি, এই যে হ্যারিস, ওয়েন হ্যারিস। তার সেক্স কি, সে মেল না ফিমেল, এই যে সে মেল। এজ কত, 22। আর দেখো এসআইবি, সিব, এসপি, তার মানে কি, এটা হচ্ছে সিবলিং। ওই প্যাসেঞ্জারের অন্য কোনো সিবলিং ছিল কিনা, যদি থাকে তাহলে 1, আর যদি না থাকে তাহলে কি, 0। তা দেখো একইভাবে এই যে হ্যারিস, তার একটা সিবলিং নিয়ে সে টাইটানিক জাহাজে উঠেছিল এবং ভ্রমণ করার জন্য। ঠিক একইভাবে দেখো পি, পিএআর, সিএইচ, তার মানে প্যারেন্ট চাইল্ড। এই হ্যারিসের তার কোনো প্যারেন্ট ছিল কিনা জাহাজে, না ছিল না, 0। কিংবা চাইল্ড, চাইল্ড ছিল কিনা, হয় প্যারেন্ট না হলে চাইল্ড, তার কারো কোনো প্যারেন্ট চাইল্ড ছিল না। এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 888 নাম্বার, যে 89 নাম্বার যে প্যাসেঞ্জার আইডি, যার নাম হচ্ছে ক্যারি, ফিমেল, তার 2টা চাইল্ড ছিল। একইভাবে দেখো টিকিট, তারপরে এই টিকিটের মূল্য কত, কেবিন, তারপরে দেখো লাস্টের ফিচারটা কি, এমবার্গ। এমবার্গ মানে এই প্যাসেঞ্জারটা কোন শহর থেকে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এস, সি আর কিউ, এই 3টা মানে দেখতে পাচ্ছি শহরের নাম। তাই এস এ হচ্ছে সাউদাম্পটন, সিতে হচ্ছে করবোর্ড, আর কিউতে হচ্ছে কুইন টাওয়ার। তার 3টা শহর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 891 জন যাত্রী ওই জাহাজে গিয়েছিল। এইবার আমরা 1 বাই 1 এই ডাটা সেট থেকে আমরা কি কাজ করব, আমাদের মেইনলি আমরা দেখতে পারি যে জেন্ডার, মানে কোন জেন্ডার, মেল না ফিমেল, কারা সার্ভাইভ করেছে বেশি, আমরা সেটা দেখতে পারি। আবার আমরা দেখতে পারি যে কোন ক্লাসের যাত্রী, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, কোন ক্লাসের যাত্রী সার্ভাইভ করেছে বেশি, বা কোন ক্লাসের যাত্রী মারা গিয়েছিল বেশি। আবার আমরা আরেকটা কোশ্চেনের অ্যান্সার এখান থেকে খুঁজতে পারি যে হু সার্ভাইভ মোস্ট, প্যাসেঞ্জার উইথ সিবলিং, মানে সিবলিং এর যাদের সাথে ছিল তারা কি বেশি সার্ভাইভ করেছে, না অন বোর্ডে যারা ছিল তারা সার্ভাইভ করেছে। আবার আরেকটা দেখতে পারি আমরা কোন শহরের লোকজন মারা গেছে বেশি, বা কোন শহরের লোকজন বেঁচে আছে বেশি। তাহলে এই ক্যাটাগরিতে আমরা কি করতে পারি, ডাটাটাকে কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি 1 বাই 1 কিভাবে আমরা এটা করতে পারি। তাহলে প্রথমে দেখি যে মেল ফিমেলের রেশিওটা, যে আমরা দেখছি যে এখানে 891 জন প্যাসেঞ্জার আছে, এর ভিতরে মেল কতজন আছে, ফিমেল কতজন আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এসএনএস, এই এসএনএস-টা কার সংক্ষিপ্ত রূপ ছিল, সিবর্ন। এই যে দেখো এখানে লেখা আছে সিবর্ন। সিবর্ন কি কাজে লাগে,
ভিজুয়ালাইজেশন করার জন্য, কোন ডাটাটাকে ভিজুয়ালাইজ করার জন্য। তাহলে সিবর্নকে আমরা লিখলাম কি এসএনএস ডট কাউন্ট প্লট। তাহলে এই যে কাউন্ট প্লট, এই ফাংশনটা কোন লাইব্রেরি থেকে আসছে বলো তো? স্যার ম্যাটপ্লট থেকে। ম্যাটপ্লটলিব, এই যে ম্যাটপ্লটলিব, এই ম্যাটপ্লটলিব থেকে আসছে কি কাউন্ট প্লট। ঠিক আছে, তাহলে আমরা দেখতে চাচ্ছি কি সরি দেখতে চাচ্ছি হচ্ছে সেক্স, তার মানে মেল না ফিমেল সেটা। এখন এখানে দেখো এই এখানে স্পেলিংটা কি আছে, স্পেলিং এ এস আছে কিন্তু ক্যাপিটাল লেটারে। তুমি যদি এখানে স্মল লেটারে দাও সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, সো এটা ক্যাপিটাল লেটারে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এবার কি আছে আমার ডাটা, আমার ডাটা কি ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম আমরা ডিএস না, এই যে ডিএস না, এটা ডাটাটা আছে কোথায় ডিএস এই ভেরিয়েবলের ভিতরে। দেখো আমি সেটা চিনিয়ে দিলাম ডিএস। এইবার আমার কাজ হয়ে গেছে, এবার আমি কন্ট্রোল এন্টার দেই। দেখো তো মেল হচ্ছে কত আর ফিমেল কত, আমরা কি রেশিওটা বুঝতে পারছি মেল কত ফিমেল কত? মেহেদি? জি স্যার। তাহলে দেখো মেলের সংখ্যা প্রায় 600-র কাছাকাছি আর ফিমেলের সংখ্যা 300-র একটু বেশি। তাহলে এখন 5:1 স্যার এমন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এক্সাক্ট কত সংখ্যক মেল ছিল আর কত সংখ্যক ফিমেল ছিল আমরা এবার সেটা একটু দেখি। তাহলে আরেকটা সেল আমরা অ্যাড করি, দেখো সেল অ্যাড করলাম, করে এবার আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে মেল এবং ফিমেলের নাম্বার কত, মানে সংখ্যা কত। তাহলে কি লিখবো, ডাটা সেটের ডিএস লিখে কি দিব সেক্স, তার মানে মেল না ফিমেলের নাম্বারটা ডট ভ্যালু, ভ্যালু মানে আমি জানতে চাচ্ছি যে এক্সাক্ট নাম্বারটা, ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস, কাউন্টস এই ফাংশনটা। ওকে, তাহলে এই ফাংশনটা এই কমান্ডটা কল করলে দেখো আমার এক্সাক্ট কত মেল আর কত ফিমেল সেটা দেখাবে। দেখো তাহলে মেল কত আছে আমার এখানে 577 আর ফিমেল কত, ফিমেল হচ্ছে দেখো 314। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে আমরা কি কত সংখ্যক এই যে এই ডাটা সেটের ভিতরে মেল কত সংখ্যক ছিল ফিমেল কত সংখ্যক ছিল আমরা কি পাইথন ইউজ করে কি বের করতে পারবো? সেটা অ্যানালাইসিস করে আমরা ইজিলি বের করতে পারবো। এইবার আমরা দেখি একটু এই মেল ফিমেলের ভিতরে কাদের সার্ভাইভাল রেটটা বেশি। ঠিক আছে, মানে মেল সংখ্যক মানুষ মানে পুরুষ মানুষ বেশি মারা গিয়েছিল না মহিলা মানুষ বেশি মারা গিয়েছিল ওই টাইটানিক দুর্ঘটনায়? তাহলে দেখি তো, আরেকটা সেল নিলাম, নিয়ে কি করছি এসএনএস ডট কাউন্ট প্লট নিয়ে সেক্স, এখানে মেল না ফিমেল এটা জানার জন্য কমা ডাটা ইজ ইকুয়াল টু ডিএস, আমার ডাটা সেটের ডিএস। আরেকটা নিয়ে আসতে হবে হিউ, যেটার মাধ্যমে আমাকে শো করবে যে সারভাইভ না আনসারভাইভ। ঠিক আছে, হিউ ইজ ইকুয়াল টু এখানে সারভাইভ, তার মানে সারভাইভ রেটটা কার বেশি সেটা দেখাবে। তো দেখো এই কমান্ডটার মিনিং আমি বুঝিয়ে দিলাম তোমার। এসএনএস কি করবে, ভিজুয়ালাইজেশনে কাজ করবে। কাউন্ট প্লট কি করবে, কাউন্টিং করবে, প্লটিং করবে। তারপরে কি প্লট করবে, কাদেরকে, মেল না ফিমেল সেটা কোথা থেকে, ডাটা সেট থেকে। হিউ কি মানে কোন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে, জীবিত না মৃত সেটার পরে। তাহলে হিউ সারভাইভ। তাহলে এটাকে রান করি, দেখো কি আসে। এবার দেখো আমার কি একটা গ্রাফ আসছে, দেখো জি স্যার, গ্রাফ সারভাইভ আসছে। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে কি 1। জিরো মানে কি আমার জীবিত নাই, আর 1 মানে কি বেঁচে আছে, তাই না? তাহলে দেখো মেলের ভিতরে এই যে মেল ছিল কত 577 জন, তার ভিতরে দেখো মৃতের সংখ্যা কিন্তু অনেক বেশি আর জীবিত আছে মাত্র কয়েকজন, 100 জনের মতো। দেখতে পাচ্ছ? একইভাবে ফিমেলে দেখো ফিমেলদের মৃত্যুর হারটা কম। দেখো সারভাইভ 0, তার মানে 0 মানে কি এরা মারা গেছে, আর 1 মানে কি এরা জীবিত আছে। তাহলে এইটার এই গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মেলের থেকে ফিমেলদের কি সার্ভাইভাল রেটটা কি বেশি না? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম সার্ভাইভাল রেটটা কাদের বেশি। এইবার
আমরা যদি দেখতে চাই কোন ক্লাসের প্যাসেঞ্জার বেশি ছিল, আমরা এই যে এখানে এই ক্লাস না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এখন মেল ফিমেল টোটাল মিলে ছিল 891 জন। এই 891 জনের ভিতরে মেল ছিল কত আমার 577 আর ফিমেল ছিল কত 314। এখন এই 891 জন সবাই তো সেম ক্লাসে যায়নি, বিভিন্ন ক্লাসে ক্যাটাগরি ওয়াইজ তারা গিয়েছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তাহলে এর ভিতরে কারা ফার্স্ট ক্লাসে গেছে, কারা সেকেন্ড ক্লাসে গেছে, কারা থার্ড ক্লাসে গেছে, সেই রেটটা আমরা এবারে দেখতে চাচ্ছি। তাহলে কি কি করতে হবে আমাকে? দেখো এসএনএস, তার মানে কি ওই সি বর্ণের ভিজুয়ালাইজেশন করার জন্য কাউন্ট প্লট দিয়ে আমার এবার ক্রাইটেরিয়া কোনটা? পি ক্লাস না? পি ক্লাস তো নাকি? এই যে দেখো তো পি ক্লাস মানে কি? প্যাসেঞ্জারের ক্লাস, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, আমরা এইটা দেখতে চাচ্ছি। তাহলে এবার লিখতে হবে কি? পি ক্লাস। দেখো তো আমি পি ক্লাস লিখেছি, লেখার পরে কি লিখতে হবে এবার বলো তো? ডাটা ইকুয়াল টু কি? ডিএস। স্যার ডেটা ইকুয়াল টু হ্যাঁ ডিএস হয়েছে। Yes. এবার রান করি, দেখো ফার্স্ট ক্লাসে কতজন ছিল? 200 থেকে একটু বেশি। সেকেন্ড ক্লাসে কত? 200 কম। আর থার্ড ক্লাসে কত? সব থেকে বেশি। বুঝতে পেরেছো তাহলে কোন ক্লাসে যাত্রী সংখ্যা কত? সেটা কিন্তু আমরা এভাবে দেখে নিলাম। এইবার আমরা এটাকে আরেকটা কমান্ড দিয়েও কিন্তু আমরা দেখতে পারি, ডিফারেন্ট আরেকটা কমান্ড ইউজ করে এই সেম রেজাল্টটা শো করবে। ডিফারেন্ট কমান্ড, এখানে যে কমান্ডটা ইউজ করছি এই কমান্ড না করে অন্য আরেকটা কমান্ড আমরা ইউজ করতে পারি। তাহলে দেখি সেটা কি? এসএনএস ডট কাউন্ট প্লট দিয়ে ডিএস। আমরা কিসের উপর ক্রাইটেরিয়া বেসিস করছি? প্যাসেঞ্জারের ক্লাস। তাহলে পি ক্লাস। দেখো এটাকে রান করি, দেখো সেম রেজাল্ট আমাকে প্রডিউস করছে। তার মানে আমার এই সেম রেজাল্ট প্রডিউস করার জন্য আমি কিন্তু 2 রকমের কমান্ড ইউজ করছি। তা তোমার যেটা ভালো লাগে তুমি সেই কমান্ডটাই তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? স্যার জি স্যার, স্যার একটা কোয়েরি ছিল স্যার। বলো। স্যার এই যে জুপিটারে স্যার কাজ করলাম স্যার, আমরা এটা কি ডিরেক্টলি পাইথনে করলে স্যার এমন আউটপুট তো পাইথনে করলে তোমার ভিজুয়ালাইজেশনটা হবে না। তুমি যে গ্রাফটা দেখতে পাচ্ছ না, পাইচার্মে করলে সেই ভিজুয়ালাইজেশনটা হবে না। এই জি স্যার, স্যার পাইথনে তো ভিজুয়ালাইজেশনটা, কাজ করিনি স্যার। হ্যাঁ এই জন্য স্যার আমি একটু একটা কোশ্চেন ছিল স্যার, আমি যদি এটা স্যার গুগল কোল্যাবে করি স্যার, সেক্ষেত্রে কি স্যার আমি ভিজুয়ালাইজের এভাবে স্যার আউটপুটটা পাবো স্যার? মানে আমি আমি আর্ট তো দিয়ে কাজ করছিলাম স্যার আগে। আমি ওটাতে কাজ করিনি, তো আমি ওটা সম্পর্কে আমি জানি না, বুঝছো? গুগল কোল্যাবে হচ্ছে অনেক সেম স্যার দুইটাই। আচ্ছা জিনিস আচ্ছা, আপনার এখানে বারবার হচ্ছে যেরকম পান্ডাস নামপাই কল করা লাগতেছে, ওইখানে হ্যাঁ প্রথমে একবার ইম্পোর্ট করে দিয়ে বাকি লাইব্রেরি যত- ফাংশন গুলো দিয়ে দিলে আচ্ছা হয়ে আচ্ছা, যায়। হ্যাঁ তাহলে আমি ওটা কাজ করিনি, তো সেজন্য আমি ওটা বলতে পারছি না। তো থ্যাংক ইউ ফারজানা তোমাকে, তুমি ওটা কাজ করছো না? জি স্যার, আমি ওটাই পুরো কাজ করছি আমার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে মেহেদি তোমার অ্যান্সার পেয়েছো? জি স্যার পেয়েছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক এবার ইউ আমরা আপু। আমরা দেখি আরেকটা জিনিস যে কোন জেন্ডারের মানুষ কোন ক্লাসে ছিল। তাই যে আমরা দেখছি না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখন আমরা দেখতে চাচ্ছি যে ফার্স্ট ক্লাসে মেল ছিল বেশি না ফিমেল ছিল বেশি, সেকেন্ড ক্লাসে মেল ছিল বেশি না ফিমেল ছিল বেশি। তাহলে এবার এটা আমরা যদি দেখতে চাই, এটা যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে কি করতে হবে? আবার লিখলাম এসএনএস, তারপর দিলাম কাউন্ট প্লট, দেওয়ার পরে আমি ক্লাস দিব, তাহলে পি ক্লাস দেওয়ার পরে এবার কি দিতে হবে আমার? ডাটা ইকুয়াল টু ডিএস। তাহলে হিউতে কি দিতে হবে আমাকে বলো তো, যে কোন ক্লাসে মেল ছিল বেশি না ফিমেল ছিল বেশি? তাহলে এখানে কি লিখবো? এই যে দেখো তো, এবার রান করি, দেখো মেল ফিমেল ফার্স্ট ক্লাসে কি আমার মেলের সংখ্যা বেশি, ফিমেলের সংখ্যা কম। এই যে এইখানে এই হিউয়েরটা, এই বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? এই ক্রাইটেরিয়ার উপর বেসিস করে কিন্তু আমার এই প্লটটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাফটা টার্গেট করা, টার্গেট করা, এক্স্যাক্টলি টার্গেট করা। আমরা কোন টার্গেটটা করছি, দেখো আমরা মেল না ফিমেল কোনটা দেখতে যাচ্ছি, কোন ক্লাসে। দেখো ফার্স্ট ক্লাসে আমার মেল সংখ্যা ছিল বেশি, সেকেন্ড ক্লাসে মেল সংখ্যা ছিল বেশি, থার্ড ক্লাসেও মেল সংখ্যা ছিল আমার বেশি, এবং এর নাম্বারটা আমরা এবার দেখতে পারি যে কত সংখ্যক নাম্বার। আমি অত সবকিছু আর ডিটেলস দেখাচ্ছি না, তোমরা একটু স্টাডি করলে সবকিছুই দেখতে পাবো। আমি তোমাদের ওভারভিউ দিয়ে দিচ্ছি। এইবার মনে করো যে আমি আরেকটা দেখতে চাচ্ছি
যে কোন ক্লাসের প্যাসেঞ্জার গুলোর ভিতরে এই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এদের ভিতরে জীবিত ছিল কারা বেশি, জীবিত ছিল তার মানে সার্ভাইভ করেছে কারা বেশি। তাহলে এইখান থেকে আমি কমান্ডটা আবার সেম কমান্ডটা এখান থেকে কপি করে নিলাম, বারবার লেখা লাগছে তো, কমেন্ট করে নিয়ে তাহলে সার্ভাইভাল রেট বেশি কার, তাহলে এখানে কি লিখতে হবে বলতো, সার্ভাইভড, আর বাকি সবকিছুই সেম থাকবে। ক্লিয়ার, বোঝা যায়? জি স্যার, বুঝতে আচ্ছা পারছি স্যার। দেখো এবার, তাহলে দেখো ফার্স্ট ক্লাসে সার্ভাইভ, দেখো এই ব্লু কালার মানে হচ্ছে এরকম জীবিত নাই, আর অরেঞ্জ কালার মানে জীবিত। তাহলে ফার্স্ট ক্লাসে জীবিত বেশি ছিল, সেকেন্ড ক্লাসে জীবিত কম ছিল, আর থার্ড ক্লাসে খুবই কম ছিল, সেই তুলনায় মৃত্যুর হারটা বেশি ছিল। তার মানে কি ফার্স্ট ক্লাসে আমার প্রোটেকশন বেশি থাকে, ওটার একটু লাক্সারিয়াস এনভায়রনমেন্ট থাকে, সো সেই ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার গুলো বেশি বেঁচে গিয়েছিল কোন ক্লাসের যাত্রী, ফার্স্ট ক্লাসে। একই সেকেন্ড ক্লাসে তার থেকে একটু কম, আর থার্ড ক্লাসে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা ক্রাইটেরিয়া করতে পারি যে সিবলিং এর ক্ষেত্রে কার কার সিবলিং ছিল এবং কি কেমন ছিল। তাহলে দেখো এসএনএস ডট কাউন্ট প্লট, তারপরে কি লিখতে পারি সিবলিং এর ক্ষেত্রে, তাহলে কি আমার কি ছিল ওখানে, সিপ এসপি, এসপি। আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখিয়ে আসি আর উপর থেকে, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে আমরা এই যে সিবলিং এর জন্য এই করছি, তাহলে এই ক্রাইটেরিয়াটা কোথায় আছে দেখো, এই যে দেখো সিবলিং কত কয়জন আছে, 1 0 ইত্যাদি। তাহলে আমার এখানে যে অ্যাট্রিবিউটটা আছে, যে নামটা আছে, হুবহু সেই নামটাই লিখতে হবে, নাহলে কিন্তু আমার ইরর দেখা হবে। তাহলে ক্যাপিটাল এস আর ক্যাপিটাল, পরেরটাও ক্যাপিটাল এস। দেখো আমি এখানেও লিখেছি যে ক্যাপিটাল এস আই বি, ক্যাপিটাল এস পি, ঠিক আছে। তারপরে কি দিব, ডাটা ইকুয়াল টু ডিএস। দেখো রান করি, দেখো কারো যাদের সিবলিং ছিল না তাদের প্রায় 600 জনের মতো, 891 জনের মধ্যে কারো সিবলিং, 600 জনের সিবলিং ছিল না, মানে তাদের কোনো ভাই বোন ছিল না, ঠিক আছে। 200 জনের মতো ছিল কি একজন করে সিবলিং ছিল। তারপরে প্রায় তার থেকে কম, প্রায় 20-30 জনের মতো প্যাসেঞ্জার ছিল যাদের 2 জন করে সিবলিং ছিল। 10 জনের মতো ছিল প্রায় তার 3 জন করে। এইভাবে দেখা যাচ্ছে যে লাস্ট পর্যায়ে যে এদের টোটালি ছিলই না। তাহলে কার কত সিবলিং ছিল সেটা কিন্তু আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা জানতে পারি, দেখতে পারি। এবার এইগুলোর ভিতরে কাদের সার্ভাইভাল রেটটা বেশি ছিল, কাদের, তাহলে সেটা আমরা কিভাবে দেখব, জাস্ট এটা আমি ওখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার টার্গেট কি, এবার বলো তো টার্গেট কি, যে সার্ভাইভাল রেটটা বেশি কার, তাই না। তাহলে হিউ লিখলাম, কি কি লিখবো, সার্ভাইভ। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। দেখো জি স্যার, বুঝতে আচ্ছা তাহলে দেখো এবার দেখো সার্ভাইভ রেটটা কার বেশি, দেখো 0, তার মানে যাদের কোনো সিবলিং ছিল না তাদের ভিতরে 200 জনের মতো বেঁচে ছিল। 600 জন আমার কি ছিল, কোনো সিবলিং ছিল না, তারপর 400 জন মারা গেছে, আর 200 জনের মতো কি ছিল আমার সার্ভাইভ করেছিল। ঠিক একইভাবে যাদের একটা করে সিবলিং ছিল তাদের প্রায় 50-50 তার থেকে বেশি মারা গেছে, জীবিত ছিল। এইভাবে আমরা কিন্তু এটা দেখতে পারি। দেখো এখানে নিচেও কিন্তু আমার এই সিবলিং এর এটাও চলে আসছে, একইভাবে সবকিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এইবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে কোন এজের মানুষ ছিল বেশি বা কোন এজের মানুষ সার্ভাইভ করেছে বেশি। তাহলে এইটা দেখার জন্য আমার কিন্তু এই কাউন্ট প্লট দিয়ে আর কাজ হবে না, এটাকে আমি দেখার জন্য আমার আরেকটা ইয়ে আছে, প্লটিং এর ইয়ে আছে, লিনিয়ার ভাবে দেখার জন্য। সেটা কি হচ্ছে, লিনিয়ার প্লট। তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, দেখো এসএনএস ডট লিনিয়ারের এলএম প্লট, লিনিয়ার প্লট দেখে আমি দেখতে চাচ্ছি কি এজ, তার মানে কোন এজের মানুষ, কমা সার্ভাইভ করেছে বেশি, সার্ভাইভড, সার্ভাইভড, সার্ভাইভড দিয়ে আমি ডাটা দিলাম লাস্টে, ডাটা। দেখো তো এবার
আমি কিন্তু কাউন্ট প্লট লিখিনি, কারণ কাউন্ট প্লট শুধুমাত্র এই বার চার্টের জন্য ব্যবহার করা যায়। আর লিনিয়ার প্লট আমি লিনিয়ারলি দেখতে চাচ্ছি। এবার দেখো, দেখো লিনিয়ারলি দেখতে পাচ্ছি আমরা। লিনিয়ারলি আমরা কিন্তু দেখতে Sir. পাচ্ছি। দেখো তাহলে ইয়েজ এর ক্ষেত্রে এখানে ছিল কি 1, তার মানে এটা হচ্ছে জীবিত সারভাইভ, আর এটা ছিল কি 0 মানে কি আনসারভাইভ, তার মানে মৃত্যুর হার বেশি। তো দেখো এই ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু মৃত্যুর হারটাও কিন্তু বেশি। দেখো 80 ইয়ার্স যাদের, তাদের দেখো এই 0 কাছাকাছি, তার মানে কি তাদের কি মৃত্যুর হারটা বেশি। এইভাবে 70 60, দেখো তাহলে 10 20 30, তার মানে কম বয়স যাদের তারা কিন্তু সার্ভাইভ করতে পেরেছিল, কিন্তু বেশি বয়স যাদের তাদের ম্যাক্সিমাম কিন্তু মারা গেছিল। এইভাবে আমরা কিন্তু এইটা শো করতে পারি। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে কোন এজের মানুষ বেশি সার্ভাইভ করেছে, তার মানে 50 না 60 কি 10 না 20 কোনটা সার্ভাইভ করেছে। আচ্ছা এটা তো দেখলাম, এখন আমরা ক্লাস অনুযায়ী দেখতে পারি যে ক্লাস বলতে প্যাসেঞ্জারের ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, এই ক্লাসগুলোর ভিতরে কোন এজের মানুষের সার্ভাইভাল রেটটা বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এসএনএস ডট লিনিয়ার প্লট, আমরা লিনিয়ারলি যেটা দেখতে চাচ্ছি কি করব, এজ এজ দিলাম, দেওয়ার পরে আর সেম আগের কমান্ডের মতোই জাস্ট লাস্টে আমরা টার্গেটটা ঠিক করে দিতে হবে সারভাইভড, তারপরে কি হিউ কি আমার কোন ক্লাস, আমরা কি ক্লাসে দেখতে চাচ্ছি না ক্লাস, সো কি দিব পি ক্লাস, তার মানে কি প্যাসেঞ্জারের ক্লাস, লাস্টে কি আমার ডাটা সেট থেকে ডিএসটা নিয়ে আসতে হবে। তাহলে দেখি এবার দেখো ব্লু কালার মানে কি ফার্স্ট ক্লাস, অরেঞ্জ কালার মানে কি সেকেন্ড ক্লাস, আর গ্রিন কালার মানে কি থার্ড ক্লাস। তাহলে দেখো এই যে ফার্স্ট ক্লাসের যাত্রীদের এটা হচ্ছে 1 মানে সার্ভাইভাল রেট, আর 0 মানে হচ্ছে আনসার্ভাইভাল রেট, তার মানে মৃত্যুর হার এটা। তাহলে ফার্স্ট ক্লাসে যারা ছিল তাদের কিন্তু সার্ভাইভাল রেটটা কিন্তু বেশি, দেখো সবার উপরে ফার্স্ট ক্লাস, তারপরে কি আছে থার্ড ক্লাস, তারপরে আছে সেকেন্ড ক্লাস সরি, তারপরে আছে কি থার্ড ক্লাস। তাহলে কি বুঝতে পারছো তোমরা? বোরিং লাগছে নাকি? না স্যার, একদমই না স্যার। অনেক মজার জিনিস, কিন্তু আমরা দেখো একটা ডাটা সেট থেকে কিভাবে কত কিছু অ্যানালাইসিস করতে পারছি, তাই না? তোমরা যারা স্যার একটা কোশ্চেন করবো স্যার? বলো বলো স্যার বলো। একটু ইন্টারাপ্ট করলাম, বুঝছো 3D স্যার গ্রাফ আছে না, অনেক ক্ষেত্রে স্যার আমরা 3D গ্রাফ গুলো দেখি স্যার, সেক্ষেত্রে হ্যাঁ। স্যার ওই 3D গ্রাফ গুলোর ডিজাইনের ক্ষেত্রে বা স্যার ওটার আউটকামের জন্য স্যার কোন ধরনের প্যাকেজ আছে স্যার, যে প্যাকেজ গুলো আসলে হ্যাঁ হ্যাঁ প্যাকেজ আছে, এখন তোমার ওই লাইব্রেরি থেকে খুঁজতে হবে কি কি প্যাকেজ আছে, ঠিক আছে? অনেক লাইব্রেরি আছে, তো তুমি ওখানে খুঁজলে পাবা 3D র জন্য। জি স্যার। তুমি এখন আপাতত তোমার বেসিকটা যদি থাকে, তুমি আমি জাস্ট তোমার বেসিকটা বিল্ড আপ করার ট্রাই করতেছি, তুমি ওখান থেকে খুঁজে পাবা যে কোনটা 3D র জন্য আছে, সেইগুলো তুমি এখানে ইম্পোর্ট করে দিবা, তাহলে তোমার কাজ হয়ে যাচ্ছে। জি স্যার, সেক্ষেত্রে স্যার আমাদের এইভাবে কল করতে হবে স্যার একটু ডিফারেন্ট ভাবে স্যার আর কি হ্যাঁ স্যার। ডিফারেন্ট হবে। আর এবার তোমাকে বলি, তোমাদের রিহার্সাল ম্যাটল্যাব করাচ্ছে না? জি স্যার। ম্যাটল্যাবে তোমার এই গ্রাফগুলো কিন্তু 3D ভাবে ভিজুয়ালাইজ করা যায়, ঠিক আছে? এবং ম্যাটল্যাবে গ্রাফ এখানেও করা যায়, কিন্তু একটা লাইব্রেরি আছে K3D নামে, 3D নামে, হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট করে করা যায়, কিন্তু ওটা অনেক একটু ঝামেলার। ঝামেলা আছে, হ্যাঁ ঝামেলা আছে। তবে তোমার ম্যাটল্যাবে গ্রাফগুলো খুব সুন্দর আসে, তোমরা যদি কেউ ম্যাটল্যাবে কাজ করে থাকো তোমরা দেখতে পাবা ম্যাটল্যাবে গ্রাফগুলো খুব মানে দৃশ্যমান হয় খুব, এবং ওর প্লট খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা অনেক কিছুই কিন্তু অ্যানালাইসিস করছি, আর একটা অ্যানালাইসিস করি আমরা, দেখি যে লাস্টে দেখছিলাম না কোন সিটি, এই যে সিটি এমবার্গ, এই যে সাউদাম্পটন, তারপরে করবোর্ড, তারপরে কুইন টাওয়ার, এই 3টা সিটির প্যাসেঞ্জার ছিল। এখন কোন সিটির প্যাসেঞ্জার সার্ভাইভ করেছে বেশি, আমরা কিন্তু এবার সেটা দেখব, সেটা দেখতে পারি কিভাবে। দেখি এসএনএস কাউন্ট প্লট নিলাম, এবার কাউন্ট প্লট, আমার ওইটার প্যারামিটার ছিল কি উপরে দেখো তো, এটা কি ছিল এমবার্গ, দেখতে পাচ্ছ তোমরা এমবার্গ,
আমি এখান থেকে কপি করে নিলাম, এমবার্গ নিয়ে কি দিচ্ছি, ডাটা ইকুয়াল টু ডিএস। দেখো তো এইবার সাউদাম্পটনের দেখো সব থেকে বেশি মানুষ ছিল 891 জনের ভিতরে প্রায় 650 জন ছিল সাউদাম্পটনের। কোরডাউনে ছিল প্রায় 150 মতো, আর কুইন টাওয়ারে ছিল সব থেকে কম 70-80 জনের মতো। বুঝতে পারছো ফারজানা? বুঝতে পারছো আনিকা? জি স্যার। আচ্ছা, এবার আমরা লাস্ট আর একটা জিনিস দেখি যে এই শহর তিনটার ভিতরে কোন শহরের সার্ভাইভাল রেটটা বেশি। তাহলে আমরা এটা একটু কপি করে নিই, তাহলে আর লেখা লাগবে না। কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। তাহলে আমার মেইন টার্গেট কি, এবার হিউতে কি লিখবো? আমি দেখতে চাচ্ছি যে তোমার জীবিত আছে কারা বেশি, তাহলে হিউতে কি লিখবো এবার? আনিকা বলো তো, আনিকা বলতে পারবা? জি স্যার। আমরা হিউতে এবার কি লিখবো, আমার টার্গেট কি? আমি কোশ্চেনটা আবার বলছি, তোমরা একটু ক্লিয়ার ভাবে শোনো। যে এই যে উপরে গ্রাফ থেকে এখানে দেখতে পাচ্ছি সাউদাম্পটনের লোক সংখ্যা সব থেকে বেশি, তারপরে সি, তারপরে কুইন টাওয়ার। এর ভিতরে বলতে চাচ্ছি যে কাদের সার্ভাইভাল রেটটা বেশি, মানে কোন শহরে মানুষ জীবিত ছিল বেশি। তাহলে এই হিউতে আমার টার্গেট সিলেক্ট করে দিতে হবে যে কোনটা। তাহলে ওখানে কি লিখবো আমি? ফার্স্ট সিটিটা লিখবো, সাউদার্ন সার্ভাইভ লিখতে হবে, সার্ভাইভ। ঠিক আছে, আমাদের কারা জীবিত আছে বেশি। সার্ভাইভ। তাহলে দেখো তো এবার সার্ভাইভ 0-1। তাহলে দেখো সাউদাম্পটনে আমার জীবিত ছিল 200 সামথিং, কোরডাউনে আমার জীবিত ছিল 100-র কাছাকাছি, আর কুইন টাওয়ারে জীবিত ছিল 50-এর কম, 25 জনের মতো। তাহলে দেখতে পাচ্ছ সাউদাম্পটনের লোক সংখ্যাও ছিল বেশি, এখানে জীবিত সংখ্যাও বেশি, কিন্তু সেই রেশিও অনুযায়ী 50-50 কিন্তু সাউদাম্পটনে জীবিত এবং মৃত, তাই না? জি স্যার। তাহলে দেখো আমরা কিন্তু টোটাল এই এতগুলো কাজ করে ফেললাম, অনেক কিছু করে ফেলছি। এখন এটাকে আমরা HTML ফাইল আকারে কিন্তু করতে পারি, ডাউনলোড করতে পারি। করে আমরা দেখবো, দেখি তাহলে ফাইল আকারে এই যে ডাউনলোড করি, ডাউনলোড অ্যাজ দেখো HTML। এবার এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তাহলে তোমাদের কমান্ড গুলো দেখতেও, এই রেকর্ডিংটাও দিয়ে দিব, রেকর্ডিং শুনবা আর কমান্ড গুলো অনুযায়ী কাজ করবা, তাহলে তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার ডাউনলোড ফোল্ডারে আনটাইটেলড অন, তার মানে লাস্টে যেটা ডাউনলোড করেছি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ আমি জানি না। স্যার ওই ফাইলটাই দেখতে পাচ্ছি। ফাইলটা দেখতে পাচ্ছ? দেখো আমরা এতক্ষণ ধরে প্রায় এই 1.5 ঘন্টা ধরে যে কাজগুলো করছি সব কিন্তু এখানে আছে। ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো আমরা যা যা করেছি, দেখো এখানে এই সেই প্রথম ডাটা সেট, তারপরে এই ডাটা সেটের এইগুলা, তারপরে এই ডাটা সেটের এইগুলোকে আমরা কনক্যাট থেকে আনকনক্যাট করেছিলাম সেইগুলা, তারপরে প্রত্যেকটা প্লট দেখতে পাচ্ছি। দেখো তাহলে সবগুলো কিন্তু আমরা রিপোর্ট আকারে পেয়ে যাচ্ছি। তাহলে জুপিটার নোটবুকে আমরা এতক্ষণ ধরে যা কাজ করলাম সেইগুলো কিন্তু ডাউনলোড করলে আমরা সেই রিপোর্ট আকারে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সবকিছু। তাহলে বলো এখন কারো কোনো সমস্যা আছে কিনা এই বিষয় নিয়ে? পাইথনে ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, আর কি সমস্যা হবে? তোমাদের এখন শুধু প্র্যাকটিস করার প্রয়োজন।